এক দ্রৌপদীর অপমানে মহাভারতে কুরুক্ষেত্র হয়েছিল, আর এক দ্রৌপদীর অপমানের অভিযোগে দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। রাষ্ট্রপতির অপমানে তৃণমূলের বিনাশের হুঙ্কার তুললেন আজ প্রধানমন্ত্রী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার তৃতীয় দিনে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে একেবারে থালাবাটি বাজিয়ে রাস্তায় নেমে পড়ল মহিলা তৃণমূল কংগ্রেস। এদিকে পশ্চিম এশিয়ায় বাড়ছে যুদ্ধের তীব্রতা, যা সরাসরি আজ এই দেশে, এই রাজ্যে একেবারে সাধারণ মানুষের হেসেলে পর্যন্ত পড়ছে। যা নিয়ে আমি আমার অতিথিদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গতকালকে সভাস্থল পরিবর্তন এবং তা নিয়ে গতকালকে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ঘিরে তোলপাড় চলছে রাজনীতিতে। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে কিভাবে আজকে সুর তুলেছেন দেশের প্রধানমন্ত্রী, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন এই প্রতিবেদনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন, তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ। বিজেপির দাবি তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি। শনিবার থেকে এই নিয়েই তোলপাড় রাজনীতি। রবিবার যা আরও এক ধাপ এগোলো। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন, প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ছিল। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি রাষ্ট্রপতির অনুষ্ঠান হবার কথা ছিল ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। দুটি জায়গার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বদলের খবর না পাওয়ায় অনেকে বিধাননগরে চলে যান। দূরত্বের কারণে আর বাগডোগরায় যেতে পারেননি। সেই খবর পেয়ে বাগডোগরার অনুষ্ঠান সেরে বিধাননগরে এসে কার্যত উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं प्रशासन का क्या हुआ, तो पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। পাল্টা মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। একই ছবি দেখিয়ে মথুরাপুরে সভা থেকে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।
তিনি হচ্ছেন দেশের রাষ্ট্রপতি, তিনি দেশের প্রথম নাগরিক, তাকে শুধু অপমান করা হয়েছে এমনটা অভিযোগ নয়, একেবারে তার সভার যে স্থল সেটা পর্যন্ত বদল করে দেওয়া হয়েছে। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন সবটা হচ্ছে তৃণমূলের ক্ষমতার আস্ফালন, এই ঔদ্ধত্য যে কারণে তারা রাষ্ট্রপতিকে অপমান করার পর্যন্ত স্পর্ধা দেখাতে পারে, এই ঔদ্ধত্যই তৃণমূলের বিনাশ ডেকে নিয়ে আসবে। দেখো, প্রথম কথা তোমার মনে আছে হয়তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগে একবার অখিল গিরি আমাদের মন্ত্রী ছিলেন, কোনো কথা নিয়ে একটা ভয়ঙ্কর বিতর্ক তৈরি হয়েছিল এবং সেটা অত্যন্ত নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক। তোমার মনে আছে হয়তো শুভ্রজিৎ, তারপরে ওই পদে বহাল ছিলেন না, ওনাকে শোকজ করা হয়েছিল এবং আলটিমেটলি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছিলেন। এটাই তো অখিল গিরির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতেন, তিনি চাননি ক্ষমা। কিন্তু তার মানে এই যে ছবি আমরা এক্ষুনি দেখলাম, যারা কথা বলছেন, যারা বড় বড় কথা বলছেন, আজকে কে কোথা দিয়ে রুট ঠিক হবে, আজকে রাষ্ট্রপতি কোন রুটে যাবেন সেটা কিন্তু নির্ধারণ করে দিল্লি থেকে যা পুরো বাহিনী যারা আসে রাষ্ট্রপতির সাথে। আজকে ওখানে যদি কোথাও পুলিশ মনে করে থাকে এই প্রোগ্রাম করা যাবে না, তা নিশ্চয়ই তার সুরক্ষার জন্য, তার সুরক্ষা বিষয়ক ব্যাপার এটা। এবং আজকে যদি প্রপার খবর থাকতো, আজকে রাষ্ট্রপতি নিজে যিনি তফসিলি জাতীয় অন্তর্ভুক্ত, আজকে কিন্তু এই যে তোমার সংহতি দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন কাদের জন্য? তাদের জন্যই তো বসে আছেন, তাদের ভোটাধিকার নিয়েই তো লড়ছি আমরা, তাদের ভোটাধিকার নিয়েই তো আজকে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য করছেন। সেখানে দাঁড়িয়ে যদি পুরোপুরি প্রপার খবর না থাকে তাহলে কি মন্ত্রিসভার দোষ? আজকে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে অসম্মান করার প্রশ্নই আসে না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে একজন সাঁওতাল উপজাতি থেকে যিনি এসছেন, তিনি সম্মানীয় মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাকে দেখতে পাচ্ছি ছবিতে প্রধানমন্ত্রী বসে আছেন আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন। এই যে সাঁওতালদের নিয়ে আজকে এই উপজাতি এত কথা বলছে শুভ্র, তোমার হয়তো মনে করেই দিন এই শুভেন্দু অধিকারী সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই দেখিয়েছেন, তার উত্তর কেয়া ঘোষ দেবেন। কিন্তু আমি বলছি এই যখন স্বয়ং রাষ্ট্রপতি এসে শিলিগুড়ির সেই মাঠে গিয়ে বলে যে এত বড় মাঠ যেখানে 5 লক্ষ লোক বসতে পারে, আমি জানি না প্রশাসনের কি হয়েছে, আমি হয়তো মনে ছিল যে কেউ যাতে এখানে না আসে, রাষ্ট্রপতি ঘুরে চলে যান। আমি বলছি রাষ্ট্রপতি, আবার বলছি যে তিনি সই করলে তবে একটা বিল আমাদের দেশে আইনে পরিণত হয়, তার সভাস্থল পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তিনি সভা করার অনুমতি প্রথম নির্বাচিত জায়গায় তিনি করতে পারছেন না। এটা কি আমাদের রাজ্যের গণতন্ত্রের জন্য খুব ভালো একটা বিজ্ঞাপন হলো? কিন্তু যে ছবির কথা বলছিলেন, কেয়া ঘোষের কাছে আসবো, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটোই সেই ছবিকে পাল্টা হাতিয়ার করেছে। সবথেকে লজ্জাজনক হচ্ছে শুভ্রজিৎ, আজকে আমরা আলোচনা করছি, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে আলোচনা করছি রাষ্ট্রপতি মহামহিম তাকে নিয়ে, যিনি হচ্ছেন দেশের প্রথম নাগরিক, যিনি হচ্ছেন আমাদের নৌসেনা প্রধান, আমাদের বায়ুসেনা প্রধান এবং আমাদের সামরিক শক্তির প্রধান। তাকে পশ্চিমবঙ্গে আসার জন্যে, তার অনুষ্ঠান বানচাল করার জন্য একটা রাজনৈতিক দল এবং সরকার তারা কি ঘৃণ্য একটা ষড়যন্ত্র করেছিল প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এই যে আদিবাসী সম্প্রদায় বা সাঁওতাল সম্প্রদায় বা যারা এসটি সম্প্রদায় সামগ্রিকভাবে, তাদের প্রতি যে একটা বিতৃষ্ণা, এটা নতুন নয়। আমি কয়েকটা ঘটনার কথা বলি। 2023 সাল তপন, বালুরঘাটের তপন, সেখানে আদিবাসী মহিলাকে ভারতীয় জনতা পার্টি করার জন্য, সমর্থন করার জন্য দণ্ডবত পরিক্রমা করানো হয়েছিল। সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, আপনারাও দেখিয়েছিলেন। আচ্ছা, অখিল গিরি যে ভাষা এবং তার অ্যাপিয়ারেন্স নিয়ে, তার বাহ্যিক রূপ নিয়ে যে মন্তব্য, কুরুচিকর নোংরা মন্তব্য করেছিলেন, সেখানে বসেছিল তৃণমূলের শুধু অখিল গিরি একা নন, সেখানে বসেছিলেন আরেকজন আদিবাসী সম্প্রদায়ের, তিনি রাজ্যের মন্ত্রী বীর বাহা, তিনি কিছু বলেননি। কুণাল ঘোষ বসেছিলেন, তারা হাসছেন, মজা পেয়েছেন। আপনি যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমা চেয়েছেন, বেগতিক দেখে স্বাভাবিক, কিন্তু একবারও অখিল গিরি না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, না তাকে শোকজ করা হয়েছিল, না কিছু করা হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর ওই বীরবাহা হাসদাকে নিয়ে বড় মন্তব্যটাকেও হাতিয়ার করেছে। আমি বলছি ও তো করবেই, স্বাভাবিক আছে বলছি। আচ্ছা, অন্যদিকে সন্দেশখালী, আমি আসছি ভাই, আসছি। সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীতে যখন ওই শেখ শাহজাহানের সৌজন্যে মহিলাদের যৌন শোষণ, যেটা আমরা মানে বলতে খারাপ লাগে, পিঠে বানানোর কথা বলছি, আজকে নারী দিবসে এই কথাগুলো বলতে হচ্ছে, সেখানেও কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মহিলারা ছিলেন। তাদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি কি বলেছিলেন, কি মন্তব্য করেছিলেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে খগেন মুর্মু, আমরা দেখেছিলাম তিনি আদিবাসী সম্প্রদায়ের একজন আমাদের সাংসদ, দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি ত্রাণ বিলি করতে গিয়ে তাকে প্রাণ হাতে নিয়ে
বেঁচে ফিরতে হয়েছে। এইটা হচ্ছে তৃণমূলের দ্রুত, আদিবাসী বেশ প্রেম। দ্রুত রাহুল, এবং দ্রুত, শুধুমাত্র হ্যাঁ। স্টেজে আমি বাড়ির কাছে আসবো। স্টেজে ওইরকম গত নাচ 5ই করলে মার্চ হয় না। শিলিগুড়িতে কখনো হাতে দাঁড়িয়ে gloves, এই কখনো প্রোগ্রামে যখন কি নাচ পুরোপুরি কিনা জানি না, পুঙ্খানুপুঙ্খভাবে ওটা করা করলে হয় আদিবাসী সেই সময় প্রেম হয় দাঁড়িয়ে না। তখন বলা হয়েছিল যে এটার জন্য কিছু কিছু সিকিউরিটি ল্যাপসের গল্প আছে। সেই সময় কিন্তু সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়নি। মুশকিলটা কোথায় জানো, যখন শুভেন্দু অধিকারী বীরবাহা মাহাতো নামে বলে আমার জুতোর তলায় থাকবে এই ধরনের শব্দ বলে, তখন এদের প্রেম জেগে ওঠে আপনি সাঁওতাল ওনার সমাজের। নামটাই জানেন না। সুতরাং আপনি বিরবা বীরবাহা হাসদার কথা দলের- বলছেন, বীরবা কিন্তু আমি এখানে আমি হাসদার আমি কথা প্রতীক বলছি। চট্টোপাধ্যায়ের বীরবা কাছে হাসদার আসবো। বলছি। আমি দুজনকে থামালাম, মাহাতো আমি না। প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এখন খারাপ হবে। একেবারে আমি বলছি একটা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবকে রিপোর্ট তলব করা হয়েছে যে পুরো ঘটনা সম্পর্কে স্থান পরিবর্তন থেকে শুরু করে যে প্রোটোকল, রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর আচরণে গতকালই উষ্মা প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি, জানিয়ে রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রের তরফে। মুখ্য সচিবের কাছে এই জবাব চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রের যে প্রোটোকল, অনুষ্ঠান স্থল, রাষ্ট্রপতির রুট, ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। আমি এইখানে দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে রিপোর্ট তলব করা হয়েছে, বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে কোনো রিপোর্ট পাঠিয়েছেন কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে সে খবর আসেনি, কিন্তু উন্নয়নের একটা রিপোর্ট তৃণমূলের তরফে রাষ্ট্রপতির কাছে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন। দেখাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোড়ে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড, গ্রহণ করলাম। এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালী আছে, আমাদের যে মানে না উন্নয়নের পাঁচালী না, যেটা হচ্ছে রিপোর্ট কার্ড, ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ড ওভার করে আসবে। থ্যাংক ইউ দিদি। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গতকাল যারা মহামান্য রাষ্ট্রপতির পুরো বক্তব্যটা শুনেছেন, আপনারা সকলে দেখেছেন, যেখানে তিনি বলছেন যে প্রথমে যেখানে অনুষ্ঠানটা করার পরিকল্পনা ছিল, যার অনুমতি প্রশাসনের তরফে মেলেনি এবং বলা হয়েছিল যেটা কনজেস্টেড প্লেস, তখন মহামান্য রাষ্ট্রপতি বলছেন যে প্রথমে বলা হলো কনজেস্টেড প্লেস, ভাবলাম দেখে আসি কতটা কনজেস্টেড, সেরকম হলে ভাবুন, রাষ্ট্রপতি বলছেন যে সেরকম হলে সরকারকে বলে জায়গার ব্যবস্থা করে দেব। এসে দেখি তো বিরাট জায়গা, প্রায় 5 লক্ষ লোকের বসার সেখানে সংস্থান ছিল। আমি বলছি এই বিরোধীরা এই অভিযোগ প্রতিষ্ঠা করে থাকে যে এখানে সভা সমিতি করতে গেলে আদালতের অনুমতি ছাড়া পাওয়া যায় না, কিন্তু দেশের প্রথম নাগরিক মহামান্য রাষ্ট্রপতি, তিনি পর্যন্ত পুলিশের অনুমতি পাচ্ছেন না এখানে সভা করার জন্য, বিকল্প ছোট জায়গায় করতে হচ্ছে বলে তিনি বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গ এগিয়ে, সব দিক থেকেই এগিয়ে, এবং এখানে রাষ্ট্রপতিকে আসতে হলেও বোধহয় হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হবে। আজকে সব থেকে খারাপ লাগছে এই জন্য যে রাষ্ট্রপতি আমাদের কাছে সব থেকে বড় সম্মানীয় ব্যক্তি আমাদের ভারতের সংবিধান অনুযায়ী। আজকে ভারতের সংবিধানের প্রধান, আজকে রাজ্যের আমাদের সরকারের প্রধান, তাকে আজকে আমরা নিয়ে আলোচনা করছি কি যে সাঁওতাল, আদিবাসী, এটা কেন হবে? তিনি রাষ্ট্রপতি, তার আর অন্য কোনো পরিচয় রাখার দরকার নেই। কেউ আমরা তাকে খাটো করতে পারি না কোনোভাবেই। আজকে রাষ্ট্রপতির কোথায় সভা হবে, কারা সেখানে আমন্ত্রিত হবে, এই লিস্ট প্রশাসনিক স্তরে ঠিক হওয়ার কথা। প্রশাসনিক স্তরে ঠিক হয়ে সেটা চিফ মিনিস্টারের কাছে আসতে পারে, অন্যান্য মন্ত্রীদের কাছে আসতে পারে, এবং রাষ্ট্রপতির অফিসেও যেতে পারে, রাজ্যপালের অফিসেও থাকতে পারে। তাহলে আজকে এই প্রশাসনিক পুরো দায়িত্বটা দেখার কথা কার? অবশ্যই চিফ সেক্রেটারি, এবং চিফ সেক্রেটারির কাছে সেই জন্যই আজকে রিপোর্ট তলব করা হয়েছে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় রিপোর্ট যতবারই তলব করা হয়, রিপোর্ট দিতে আমরা দেরি করি। তার কারণ আজকে আমাদের যে এখানে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসন, রাহুল দেখুন বলছিলেন যে সিকিউরিটি ল্যাব, এই সিকিউরিটি ল্যাবস রাষ্ট্রপতি যখন আসছেন, তিনি তো পুরো রাস্তাটা নিজে আবার কভার করলেন, মানে যেখানে নতুন জায়গায় তিনি বললেন, তারপরে আবার পুরনো জায়গায় গেলেন, কোনো সিকিউরিটি ল্যাবসের তো কিছু দেখা গেল না। আর রাষ্ট্রপতি নিজে কি তাহলে বারবার নিজে ফোন করবেন পুলিশ প্রশাসনকে যে আমি আমার যেখানে সভা সেখানে করুন? তবে আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে অনেক ক্ষমতার দর্পে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যাবে। সেখানেও কিন্তু আমরা এটা মনে করতে পারি, বা আমাদের মনে আছে যে যখন এই নতুন দিল্লিতে সংসদ ভবন উদ্বোধন হলো, রাষ্ট্রপতিকে দিয়ে করানো উচিত ছিল। রাষ্ট্রপতিই হচ্ছে সংসদ ভবন বা সংসদ, আমাদের পার্লামেন্টের রাষ্ট্রপতি,
প্রেসিডেন্ট ইন পার্লামেন্ট, সেখানে কিন্তু করা হয়নি। ফলে তখন সেখানেও কি ক্ষমতার কথা আসতো? রাম মন্দিরের ক্ষেত্রেও বিরোধীরা এবং সেই জায়গায় আজকে রাষ্ট্রপতিকে নিয়ে বারে বারে এই জল ঘোলা, আমার তো মনে হচ্ছে উনি রাষ্ট্রপতি হওয়ায় আজকে আমাদের ভারতবর্ষে আজকে নারী দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মানে একটা এই যে অপমান নিয়ে আমরা আলোচনা করছি, এইটাই আজকে আমাদের আমি দেবাশিস সরকারের কাছে আসবো। দেখুন, সম্মান অসম্মানের কথা উঠছে। আমি বলছি দেবাশিস দা, যখন রাষ্ট্রপতি সম্পর্কে বলতে গিয়ে যদি এই কথাগুলো কারোর সম্পর্কে উঠে আসে, কি লেজুর হয়ে ঘুরে বেড়াবো নাকি, হাতে লাটাই নিয়ে ঘুরে বেড়াবো নাকি? আপনার মনে হয় যে রাষ্ট্রপতির প্রতি, রাষ্ট্রপতি তার পদমর্যাদার প্রতি, তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন হয় এই কথা, এই শব্দবন্ধগুলো ব্যবহারের মধ্যে দিয়ে? দুর্ভাগ্যজনক, কিন্তু এগুলো অনিবার্যতা। কারণ আসলে এটা যে রাজনীতির সংস্কৃতির আবহে হচ্ছে সেটা দ্রুত নিম্নগামী, এবং মূল রাজনীতির কেন্দ্রে জাতিসত্তার রাজনীতি কাজ করছে। এটা ভাবতে অবাক লাগছে, লজ্জার ব্যাপার যে ভারতবর্ষের রাষ্ট্রপতি আজকে আমাদের রাজ্যে আসার পর এই ধরনের আলোচনা বিতর্ক হতে পারে, একটা একে কেন্দ্র করে একটা রাজনৈতিক আবহ তৈরি হতে পারে। আজকে ভারতবর্ষের যখন রাষ্ট্রপতি, উল্টো দিকে দেখুন, রাষ্ট্রপতি নিজে বাংলার সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে নিজেকে একাত্ম করে বলছেন আমি তো বাংলারই মেয়ে। না, সেগুলো উনি কেন বলেছেন তার উপর আমার মতো একটা সাধারণ ভারতবাসী রিয়াকশন শোয়া পায় না। কিন্তু মূল কথা যেটা হচ্ছে, এরকম চিত্র আমাদের সামনে এসে দাঁড়াবে কেন? সরকারি প্রোগ্রাম, বেসরকারি প্রোগ্রাম, এগুলো একদম ছেলেখেলা বাজে কথাবার্তা। মাননীয় রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে আসবেন, সেটা স্বাভাবিকভাবে ভারতবর্ষের যে কোনো রাজ্যে গেলে তার একটা স্টেট প্রোটোকল আছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের রেসপন্সিবিলিটি আছে, এবং তার মধ্যে থেকে দাঁড়িয়ে সরকারি সমস্ত যে প্রোটোকল সেটাকে মেনে বিষয়টা ঘটবে। এখানে যে চিত্রনাট্য আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে, সেটা কখনো ভারতবর্ষের রাষ্ট্রপতির কোনো রাজ্যে আসবার পর কোনো প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম, বেসরকারি প্রোগ্রাম, এই লঘু ডিমার্কেশন এখানে করবেন না। আবার কিন্তু অসম্মান করা হচ্ছে ওই ভারতবর্ষের প্রথম এবং সব থেকে উচ্চ পর্যায়ের যে দায়িত্বের জায়গা। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখব। থাকেন অন্য ভাষীদেরও প্রত্যেকটা ভাষাকে সম্মান জানিয়ে, সব রাজ্যের মানুষকে সম্মান জানিয়ে যারা এখানে থাকে, আমি মনে করি তারা আমাদের থেকেও বেশি বাংলায় দুর্গাপুজো করে। তাদের উৎসবেও আমরা যাই, তারাও আমাদের উৎসবে আসে। তাদের কাছে বলা হচ্ছে আমি নাকি মুসলিমদের বাংলায় সব ঢুকিয়ে দিয়েছি। এরা আছে স্বাধীনতার সময় থেকে। আমি থোড়াই দেশটাকে ভাগ করেছি, তখন জন্মেছিলাম। बीजेपी को पूछिए क्या मेरे को तब जन्म हुआ जब देश का आजादी का लड़ाई हुआ था? आप कहां से? आप ब्रिटिश का दलाली करते थे। गांधी जी को गोली करके कौन मारा? बड़ा बड़ा बात करते हैं। যাদের কিছু বলার থাকে না তারা উল্টো পাল্টা বলে। এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে। আপনি যতই ভালো কথা বলুন বুঝবে না। ওদের মাথায় যে ধর্ম, ইতিহাস বইয়ে সব বাদ। আবার বিচার বিভাগকেও চোর বলেছিল, জাস্টিস নিজে এনসিইআরটি ওইটাকে বন্ধ করে দিয়েছে, সব ইতিহাস ভুলিয়ে দিয়েছে। রামকৃষ্ণ নেই, নেতাজি নেই, দেশবন্ধু নেই, ক্ষুদিরাম নেই, প্রফুল্ল চাকি নেই, গান্ধীজি নেই। আরে গান্ধীজির নামে প্রোগ্রাম ছিল না, নারেগা, তোরা তো গান্ধীজির নামে প্রোগ্রাম ছিল, তো গান্ধীজির নামটা তো তুলে দিয়েছে। আর যেদিন তুলেছে তার 8 ঘন্টার মধ্যে আমরা মহাত্মা মাসিক প্রোগ্রাম করেছি। তিনি কিন্তু গুজরাটের মানুষ, জন্মেছিলেন, মনে রাখবেন। আপনারা যাদের বর্জন করেন আমরা তাদের গ্রহণ করি, কারণ আমরা দেখি না কে কোন রাজ্যের লোক, আমরা দেখি তার হৃদয়টা, তার মানবিকতাটা, তার মনুষ্যত্বটা, তার ভালোবাসাটা, তার দৃষ্টিভঙ্গিটা, দেশকে ভালোবাসাটা। গান্ধীজিকে মারতে গিয়ে 3টে গুলি ছুঁড়েছিলেন। আর এখন বিজেপি দেশটাকে দখল করার জন্য, দেশটাকে তো শেষ করে দিয়েছে, ছেড়ে দিন। আজকে ওগুলো আমরা কেন রেখেছি? খালি হাড়ি,
খালি কড়াই, খালি বাটি, গ্যাস নাই। গ্যাসে আপনি চাইতে গেলে এখন 21 দিন আগে আপনাকে বুক করতে হবে। তা যদি আপনার গ্যাস আজ ফুরিয়ে যায়, ওই চুলোটাও পাবেন না। ও চুলোতে করতে গেলে কাঠ লাগবে, জঙ্গলে যেতে হবে কাঠ কাটতে, তাহলে গুল দিতে হবে। কেরোসিন তেল নেই যে স্টোভে করবেন, কোথায় যাবেন? তেল আনবেন আমেরিকা, রাশিয়া থেকে আনুন, দেশের জন্য প্রয়োজন। কিন্তু কত তেল, কত কড়ি দিয়ে আনবেন? সেই কানাকড়িটা কাকে দিতে হবে? সাধারণ মানুষকে। ওখানে 5 টাকা দিলে জনগণকে দিতে হবে 10 টাকা। আর তেলের দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে স্বাভাবিকভাবেই অন্যান্য জিনিসের দাম বেড়ে যায়। তার মানে আপনারা সাধারণ মানুষের জন্য চিন্তা করেন না। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন। কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তো পারবেন না। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, ভাবছেন বড় হনু হয়ে গেছেন। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? 24-এ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে, তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার ভ্যানিশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। আপনাদের ভোটে তো জিতেছে, জনগণের ভোটে, তাহলে কিসের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? বিহারে নেই, আসামে নেই, অন্য জায়গায় নেই, যত কিছু মাথা ব্যথা বাংলায়। এই যে আপনারা বারবার বলছেন না, আমি তো বলি ওদের হ্যাংলা। হ্যাংলা মানে হচ্ছে কোনো বাজে শব্দ নয়, আমি বাজে অর্থ বলি না। যারা খুব গ্রিডি হয়, বাংলায় চলতি ভাষায় তাকে হ্যাংলা বলে। দখল করতে বাংলা বিজেপি হয়েছে হ্যাংলা। কোন পর্যায়ে নামেনি, কোথায় বাকি আছে? প্রতিদিন বাবুরা আসছে, সব হোটেল বুক, টাকার থলে নিয়ে আসছে প্লেনে প্লেনে, সব যত কনস্টিটিউশনাল পোস্ট আছে সব বিজেপি বেচতে আসছে। আর তারপরে তো এজেন্সি আছেই। গভর্নরকে চলে যেতে হলো কেন? একটা ছোট্ট এনকোয়ারি হয়ে যাক। তার তো 3 বছরের টার্মস ছিল। ধনকরকে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? একটা কাজ করুন, সিবিআই কে দিয়ে তো আপনার পক্ষে করিয়ে লাভ নেই, আর ইডি কে দিয়েও সবাই খারাপ বলে মনে করি না, বাট ওরা প্রেশার দেয়। আপনি আমাদের সিআইডি কে দায়িত্ব দিন, আমরা করে দিচ্ছি। ধনকরজিও বাংলার গভর্নর ছিলেন, কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি। এইটাই তো। তাকে দিয়ে আমায় কত গাল দিয়েছেন, আমার কত ফাইল আটকেছেন, আমার কত বিল আটকেছেন, কিন্তু তবুও একটা সৌজন্য আমি মেনটেন করতাম। যিনি আনন্দ বোস ছিলেন, তার সাথে আমার এখনো কথা হয়নি সেভাবে। হঠাৎ করে ওনাকে সরালেন কেন? সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম। এটাই কনফার্ম প্রোগ্রাম ছিল। হঠাৎ দিল্লি ডেকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে রিজাইন করাবেন কি?
কোয়েশ্চেন তো থাকবেই, রিপ্লাই আপনাকে দিতে হবে। ভাবছেন কি নিজের ইয়েস ম্যান নিয়ে আসবেন? আর কত ইয়েস ম্যান চাই? ওই তো আধার কার্ড করেছিলেন 1000 টাকা করে নিয়ে, এখন বলছে নো আধার কার্ড, বলছে নো স্যার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, যার প্রতিবাদে আজ পথে নামে মহিলা তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় এসআইআর ধর্ণা মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। দেখাবো, তারপরে আসছে আলোচনা। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূল। এসআইআর ধর্ণা মঞ্চেই উনুন রেখে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি থালা বাজিয়ে কালো পোশাকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। কাঠও নাই, কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে। আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, কিন্তু আপনি সর্বত্র অনুদান দিচ্ছেন, গ্যাসের ক্ষেত্রে অনুদান দেন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বাবা বোনদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্য পয়সা দিতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়েছে ভারতের হেসেলেও। আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আটকে রয়েছে বহু তেলের ট্যাঙ্কার। এই আবহে ভারতে রান্নার গ্যাসের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। প্রতিবাদে রবিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা। কংগ্রেস কর্মী সমর্থক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, তারা কিন্তু রীতিমতো কালো পোশাক পরে এসেছিলেন, যেহেতু তারা এটা ধিক্কার জানাচ্ছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে সেই ধর্না মঞ্চে পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। এই বাসনে তো রান্না থাকাও কথা, কিন্তু রান্না করব কি করে? গ্যাসের দাম কোন জায়গায় এখন 1000 টাকা। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার করেছে। এত মিথ্যা কথা বলে এবং নিজের ভ্যাটটাকে না কমিয়ে সেটাকে যদি মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া যায়, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আগে মুখ্যমন্ত্রীকে বলুন, তৃণমূল সরকারকে বলুন, আগে নিজেদের ভ্যাটটাকে কমাক, তারপরে উনি কথা বলবেন। এদিন হুগলির চুঁচুড়ায় রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ করে তৃণমূল। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামে প্রদেশ কংগ্রেসও। হাঁড়ি গ্যাস সিলিন্ডার নিয়ে শিয়ালদায় মিছিল করেন কংগ্রেসের নেতাকর্মীরা। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। দেখুন, গৃহস্থের হেসেলে শুধু ছ্যাঁকা নয়, ছ্যাঁকার জোড়া ফলা বলতে হবে। তার কারণ 1 লপ্তে 60 টাকা দাম বেড়েছে ডোমেস্টিক এলপিজি। শুধু তাই নয়, পরবর্তী সিলিন্ডার বুকিং আপনি 25 দিনের আগে করতে পারবেন না। এইখানে আমি কেয়া ঘোষের কাছে আসতে চাইবো। যেরকম একটা পরিস্থিতিতে কেয়াদি কেন্দ্রের সমূহ দায়িত্ব ছিল, তৃণমূলের যেটা অভিযোগ যে একটা রিলিফ দেওয়া, এই রকম পরিস্থিতি সরাসরি আজ যাতে সাধারণ মানুষের গায়ে না পড়ে, সেখান থেকে সাময়িক রিলিফ দেওয়া, পুরো একেবারে দায়টা ঠেলে দেওয়া হচ্ছে, পুরো সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, যে কারণে তারা হাঁড়ি কড়াই হাতা খুন্তি নিয়ে রাস্তায় বেরিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, সাধারণ মানুষ না, তৃণমূল কংগ্রেস বেরিয়েছে। এই মুহূর্তে নিশ্চয়ই বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে নিশ্চয়ই আমি বলছি ভাই। এবং এটা হচ্ছে এলপিজি গ্যাসের যে ওঠানামা আছে, সেখানে সাধারণ পরিবারগুলোকে নিঃসন্দেহে তাদের খানিকটা ছ্যাঁকা খেতে হচ্ছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা যদি অন্য পরিস্থিতি দেখি, যে 2014 সালে যে সাবসিডাইজড অর্থাৎ ভর্তুকিবিহীন যে গ্যাসের দাম ছিল, সেটা ছিল খুব ভুল না করলে 1240। 2026-এ এসে আমরা 913 টাকা। আচ্ছা, অন্য রাজ্যে অন্য এত তৃণমূল তো ভারত ভ্রমণে বেরোয়, আমরা যাই না একটু দিল্লিতে গ্যাসের দাম যার, পশ্চিমবঙ্গে যা গ্যাসের দাম বা পেট্রোল ডিজেলের দাম, কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো মমতাময়ী, তিনি আগে একটা প্রকাশ করুন না যে প্রতি সিলিন্ডার পিছু বা প্রতি লিটার পেট্রোল বা ডিজেলের পিছু তৃণমূল সরকার কত টাকা ভ্যাট নেয়, যে সেসটা নেয় সেটা মাপ করে দিকটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার, মানুষের স্বার্থে করুন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ওএমসি 2022-23 সালে, সুব্রজিৎ আপনার খেয়াল আছে, 22,000 কোটি টাকা যে তেল বিপণনকারী সংস্থাগুলোকে দিয়েছিল, যাতে দেশের মধ্যে আমাদের যে এই পেট্রোলিয়াম জাত দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা যায়, অর্থাৎ সাধারণ মানুষকে খানিকটা রেহাই দেওয়া যায়।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পার দিন আমাদের 2 টাকা করে দিতে হচ্ছে। যদি 4 জনের সংসার থাকে তাহলে 50 পয়সা করে আমাদের পার হেড পার ডে লাগছে নিঃসন্দেহে। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এই নাটকগুলো করছেন, আর জ্বলন্ত ইস্যু 26,000-এর যে চাকরি কেড়ে নিয়েছেন, 40 জন মানুষ খুন হয়েছে এই রাজ্যে, জ্বলে মারা গেছে, আর এই রাজ্যে কোনো রকম চাকরি নেই, দিয়ে দেবেন না, ভাতা দেবেন খালি আর ভাত দেবেন না, এই কথাগুলোর আগে উত্তর দিন। দেখুন আমি বলছি শুধুমাত্র গ্যাসের দাম বৃদ্ধিটা চিন্তার বিষয় নয়। 10 সেকেন্ড বলে 10 সেকেন্ড। নারী দিবসের দিনে যেটা আমাদের মাননীয় অমিত শাহজি বলে গেছেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এলে মহিলাদের জন্য 5,700 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ বরাদ্দ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্ত তৈরি করা যেতে পারে একটা সাময়িক রিলিফ দিয়ে। আমি বলছি শুধুমাত্র গ্যাসের দাম বৃদ্ধিটা চিন্তার নয়, বা 25 দিন পরে দ্বিতীয় গ্যাসটা সিলিন্ডার বুক করতে পারবেন এটাই নয়, বুক করে আপনি সঙ্গে সঙ্গে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, সেটাও কিন্তু ডিলেড হচ্ছে। ফলে আমি বলছি উল্টো দিক থেকে রাজ্য শাসক দল তারা একেবারে হাঁড়ি কড়াই নিয়ে রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদে। ঠিকই তো, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছে, কিন্তু এইখানে রাজ্য সরকার যে করটা এই এলপিজি থেকে এলপিজি থেকে পায়, বা যে জিএস ট্যাক্স যেটা পায়, সেখান থেকে তো কিছুটা ওয়েভ করে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া যেতে পারে। রাহুল দা, কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে? আজকে তুমি ভাবো যে প্রধানমন্ত্রী এই যুদ্ধের ঠিক আগে নেতানিয়াহুর সাথে বসে মালা বদল করে এলো, এবং তার আগে দাঁড়িয়ে এবং তার আগে আমি শেষ করি, ভাষার অসম্বোধন করবেন না, ভাই দেশের প্রধানমন্ত্রী আপনারা সম্মান দেন না জানি, মালা বদল মানেটা কি? প্রেমটা যে করে এলো, প্রেমটা যে করে এলো, আপনি বোঝেন না মালা বদল মানে কি? আপনি মানে বোঝেন নাকি? আজকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে একটা কথা বলতে পারলো না দেশ সম্বন্ধে, যুদ্ধ নিয়ে একটা কথা বলতে পারলো না, এবং এই যে যুদ্ধ রিলিফ দেওয়া তার সম্বন্ধে দাঁড়িয়ে তারা কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না। এবং আজকে দাঁড়িয়ে এই প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে বেরিয়ে, আমি জানি না কি হতে চান উনি, তৃতীয় বিশ্বের নেতা হতে চান কি না চান, আজকে দিল ধক ধক করনে লাগা, ট্রাম্পের ভয়ে কোনো কথাই বলতে পারলেন না। একজন রাষ্ট্রনেতা মারা যাওয়ার পর 7 দিন পর তার শোক জ্ঞাপন করতে হলো। এমন একটা দাঁড়িয়ে সেই প্রধানমন্ত্রী বা সেই সরকার আজকে যে দাম বাড়তে চলেছে ভালো জানতেন, সেই সময় দাঁড়িয়ে আজকে রান্নাঘরে ঢুকে পড়েছে গ্যাসের দাম, তার জন্য কোনো রিলিফ নেই। কেন্দ্র সরকার যে ট্যাক্স উঠিয়ে নিক, কেন্দ্র সরকারের ট্যাক্স উঠিয়ে নিক। আজকে দাঁড়িয়ে মানুষকে মারার যে চক্রান্ত পরিকল্পনা মধ্যবিত্ত ঘরের জন্য করছে, তার জন্য রিলিফ কে দেবে? দেখুন, এই সরকার বড় বড় কথা বলা যেতে পারে, যেটা আমি দেবাশিস সরকারের কাছে আসবো। এই যে গ্যাসের দাম বৃদ্ধি, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস এইটা বুঝিয়ে দিয়েছে 26-এর নির্বাচনে অত্যন্ত বড় একটা ইস্যু হিসেবে এটাকে তারা সামনে আনতে চলেছে। কিন্তু আমি বলছি আশঙ্কার জায়গা শুধুমাত্র সাধারণ মানুষের পকেটে ছ্যাঁকা লাগছে এটা নয়, এর সঙ্গে আশঙ্কাটা আরও তৈরি হয়েছে যে পেট্রোল ডিজেলের দামও বাড়তে পারে। যদিও কেন্দ্রের তরফে একটা স্বস্তির কথা আশ্বাসবাণী দেওয়া হচ্ছে, কিন্তু আশঙ্কাটা সমানভাবে গ্যাসের পর পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও থাকছে। দেবাশিস, দেখুন, হরমুজ যুদ্ধ এখন আর আন্তর্জাতিক পর্যায়ের আলোচনার বিষয় না, সরাসরি মানুষের রান্নাঘরে এসে ধাক্কা মেরেছে। একদম। কিন্তু এখানে আলোচনা করতে গেলে একদম অর্থনীতির জায়গা থেকে একটা কথা স্পষ্টভাবে বলতে হবে, বিজেপি তৃণমূল আকশাকশির মধ্যে না জড়িয়ে। সেটা হচ্ছে, কেয়ার সাথে একটা জায়গায় আমি সহমত পোষণ করে কথা বলছি, এই পেট্রোলিয়াম প্রোডাক্ট, গ্যাস ইত্যাদির ওপর রাজ্য সরকার শেষ চাপিয়ে যে বিপুল পরিমাণ আয় করছে, 1 মিনিট, আর পাশাপাশি এই কেন্দ্রীয় সরকারের যে শেষ তারা আদায় করে বিপুল পরিমাণ রাজকোষের টাকা তুলছে, এই সময় দাঁড়িয়ে থেকে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার তারা তো জনকল্যাণের কথা বলেন, এবং সেই কারণেই মানুষ তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার দায়িত্বে রয়েছে। যুদ্ধের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, রাজ্যের কথা আলাদা করে বিশেষভাবে উল্লেখ করতে হচ্ছে এই কারণে যে একদম সঠিক তথ্য আজকে যদি একটা চার্ট তৈরি করা হয়, এই পেট্রোলিয়াম প্রোডাক্ট, গ্যাস ইত্যাদির উপর একটা চার্ট তৈরি করা হয়, ভারতবর্ষের প্রথম সারির যে সমস্ত শহর রয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি মূল্যে এই জিনিসগুলো পেতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই প্রোডাক্টগুলোর ওপর ম্যাক্সিমাম ট্যাক্স ইম্পোজ করে। এই পরিস্থিতিতে থালা বাজার, মন্ত্রী বাজার, যে কোনো আন্দোলন হোক, কিন্তু তার পাশাপাশি একেবারে সরকারের জায়গা থেকে মানুষের কল্যাণে পরিষ্কারভাবে ট্যাক্স রিলিফের কথা তারা ভাবুক। কারণ এই সময় যদি তারা যে অতিরিক্ত ট্যাক্স বাবদ আয় করে, সেটা যদি এই ট্যাক্স রিলিফের কথা বিরোধী দলনেতা তিনিও বলছেন যে রাজ্য সরকার যে ট্যাক্সটা চাপায়, যে ট্যাক্সটা এখান থেকে তোলে, সেটা যদি তুলে নেয় তাহলে তো সাধারণ মানুষ কিছুটা হলেও সুরাহা পাবে। কি বলেছেন বিরোধী দলনেতা, দেখুন। মমতা ব্যানার্জি রাজ্য সরকারের যে ট্যাক্সটা নেন গ্যাস থেকে,
সেই ট্যাক্সটা ছাড় দিয়ে তারপরে আন্দোলনে নামুন। গাজলে মহিলা কলেজ হয়নি? পাশে বিহারে কিষানগঞ্জ, এখানে কাছেই, এখানে কাটিহার আপনার পূর্ণিয়া কাছেই, হরিশ্চন্দ্রপুরের গায়ে, আপনি সেখানে যান 10 টাকা কম পেট্রোল ডিজেল, এখানে 10 টাকা দাম বেশি রাস্তার এপার আর ওপার। কারণ মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের স্টেট ট্যাক্স কমায়নি। উনার লোকেদের বলুন, আগে এলপিজি গ্যাসের সিলিন্ডারে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয় ওই ট্যাক্সটা ছাড় দিক। উনি একটা কাজই করেছেন, 20,000 মদের দোকান দিয়ে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়ে গেছেন। এই কাজটা মমতা ব্যানার্জি করে গেছেন। দেখুন, আশঙ্কাটা এইখানেই থেমে যাচ্ছে এমনটা নয়, আশঙ্কা আরও বাড়ছে। তার কারণ পশ্চিম এশিয়ায় পরিস্থিতি অত্যন্ত খারাপ। ইরানে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল, আমেরিকা। তেলকে টার্গেট করা হচ্ছে, পরপর ডিপোগুলোতে, তেলের ডিপোগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। একের পর এক তেলের ডিপোয় মিসাইল অ্যাটাক চলছে। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইরানের রাজধানী তেহরানে বাসিন্দাদের জন্য মাথাপিছু দৈনিক তেল বরাদ্দ কমিয়ে দিয়েছে সে দেশের প্রশাসন। দুবাই, সৌদি আরবের পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালাচ্ছে যৌথ বাহিনী অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল। বিমানবন্দরের এয়ারক্রাফট ফুয়েল ডিপোয় টার্গেট করে এয়ার স্ট্রাইক করা হয়েছে। কুহক, শাহরান এবং কারাজ তৈলকূপে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। তীব্র বিস্ফোরণ, 3টি তেলের কূপে আগুন ধরে গিয়েছে। ইস্পাহানেও আকাশপথে হামলা চালিয়েছে আমেরিকা, ইসরায়েল। আমি অত্যন্ত উদ্বেগের জায়গা থেকে কর্নেল সরকারের কাছে এইখানে আসতে যাব। এক তো হচ্ছে এই যে তেলের, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে গ্যাসের ক্ষেত্রেও এক ধাক্কায় 60 টাকা দাম বেড়ে গিয়েছে। এইবারে ইরানের মতন দেশ, তারা যদি মাথাপিছু তেলের বরাদ্দ কমিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে, পরপর তেলের ট্যাঙ্কারে অ্যাটাক করা হচ্ছে, তেলের ডিপোগুলোকে টার্গেট করা হচ্ছে, অয়েল রিফাইনারিগুলোকে টার্গেট করা হচ্ছে। সামনের ভবিষ্যৎটা কতটা অন্ধকার দেখছেন? দেখুন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে সেদিক থেকে দেখে মনে হচ্ছে ইরান কিন্তু আরও 6 মাস এটাকে টানবে, যতক্ষণ না ইউএসএ ডিসাইড করছে গ্রাউন্ড ইনভেশন। এখন গ্রাউন্ড ইনভেশন যদি করতে হয় তাহলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে টেরেন অফ ইরান ডাজন্ট পারমিট ইজি গ্রাউন্ড ইনভেশন। কেন বলছি এই কথাটা? কারণ ইরান ইজ সারাউন্ডেড বাই মাউন্টেন্স অন অল সাইডস, মাঝখানটা ওদের প্ল্যাটু আর ডেজার্ট। এইটা দিয়ে 1935 থেকে লোকে ট্রাই করেছে ইরানকে ইনভেট করার, পারেনি। ইউএসএ 10 বার চিন্তা করবে এই ইনভেশনটা করবে কি না, এবং ইউএসএর এই লড়াইটা শেষ করার একটাই রাস্তা, রেজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ গ্রাউন্ড ইনভেশন ছাড়া বা বুটস অন গ্রাউন্ড ছাড়া করা যাবে না। আপনি মিসাইল আর ড্রোন দিয়ে রেজিম চেঞ্জ করতে পারবেন না। তো এটা একটা ফ্যাক্ট, এবং এই কারণেই এখন যে কথাটা আপনারা ডিসকাস করছিলেন শুনছিলাম, আমাদেরকেও আমাদের দেশে একটা র্যাশনিং করে দেওয়া খুব দরকার। এই র্যাশনিংটা করে না দিলে আমরা কিন্তু ভবিষ্যতে যেভাবে জায়গাটা, যুদ্ধটা যাচ্ছে, আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে, এইখানে থেকে আমরা সবাই বিপদে পড়ব। ভালো মানুষরা সব বিপদে পড়বে, বাকিরা ঠিক আছে আর্গুমেন্ট করব, এত কেন বাড়লো, কেন কমলো, কেন এ এত ট্যাক্স নিচ্ছে, ও এত কম ট্যাক্স নিচ্ছে, এগুলো আমরা করতে থাকবো। কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট হবে যে কমন ম্যান, ইনক্লুডিং অল দোজ হু আর ডিসকাসিং, উইল সাফার। না, আমি বলছি কোনো রকম সম্ভাবনা আপনি দেখছেন যে একমাত্র তো ধরুন হরমুজ, স্ট্রেট অফ হরমুজটা শুধু চীন এবং রাশিয়ার জন্য খোলা আছে। আমি বলছি কূটনৈতিকভাবে ভারত অন্তত নিজের দেশের জন্য, আমাদের জন্য কি স্ট্রেট অফ হরমুজটা দিয়ে যাতে তেলবাহী ট্যাঙ্কার পাস করাতে পারে, জাহাজ পাস করাতে পারে, এই অনুমতি আদায় করার কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার একমাত্র এখন এই বন্ধ ঘরে ইন্ডিয়াই একমাত্র ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই জিনিসটা করতে পারে, আর কোনো দেশ কিন্তু করতে পারবে না। কেন? সবাই নিজের নিজের রাস্তাটা নিজেরা খুলে রেখেছে। চায়না নিজের রাস্তা খুলে রেখেছে, রাশিয়া নিজের রাস্তা খুলে রেখেছে, ইউএসের কাছে নিজের ভেনেজুয়েলা আছে, সব আছে। এদের কোনো অসুবিধা হবে না। হবে ইন্ডিয়াকে নিজের ডিপ্লোম্যাসিতে এই জিনিসটা বের করে নিতে হবে, এবং অনেক কারণ আছে নিশ্চয় যে আমরা ইরানের যুদ্ধজাহাজকে
ডক করতে দিচ্ছি আমাদের জায়গায়, সেটাও একটা নিশ্চয় একটা কারণ হতে পারে ডিপ্লোমেসি চ্যানেলের মধ্যে। এবং অল্টারনেটিভলি আমাদেরকে রাশিয়া থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে তেল বরাদ্দ করে নিয়ে আসা আমাদের জন্য দরকার। গ্যাসের পাইপলাইন বা গ্যাসের এই দুটোই, কারণ গ্যাস তো স্টোর করা যায় না, গ্যাসটা তো আপনার কন্টিনিউয়াস ফ্লো, তো গ্যাসটাকে আপনাকে ব্যবস্থা করতেই হবে। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো দুবাইয়ের আজকের কি পরিস্থিতি। ইরানের হামলায় দুবাইয়ের যে চেনা ছবিটা, যার জন্য দুবাই যেতে এত পছন্দ করেন শুধুমাত্র আমাদের দেশের নয় বিশ্ববাসী, সেই চেনা ছবিটা বদলে গিয়েছে। ঘন ঘন সেখানে সাইরেন বাজছে, যুদ্ধে রীতিমতন সন্ত্রস্ত ছবি দুবাইয়ে গত কয়েকদিনে ছিল, আজকে পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। দেখুন। নমস্কার, আমি কোয়েল, আর এই মুহূর্তে আমি রয়েছি দুবাইতে। আমি গাড়িতে রয়েছি, ট্রাভেল করছি, আমার সঙ্গে আমার হাজব্যান্ড রয়েছে। খুব প্রয়োজন না হলে এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এখন আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। এবং এখন এই মুহূর্তে দুবাইয়ের রাস্তার যে ছবিটা রয়েছে সেটাই আমি সবার কাছে তুলে ধরতে চাইছি। রাস্তা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কিন্তু প্রায় পুরোটাই ফাঁকা। দুবাইয়ের রাস্তা এত ফাঁকা ইউজুয়ালি এই সময় থাকে না, কিন্তু পরিস্থিতির জন্যই হোক আর ভীতির জন্যই হোক, যে কারণেই হোক না কেন, যেটা মনে হচ্ছে যে লোকজন কিন্তু এখন ঘর থেকে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বেরোচ্ছে না এবং ঘরেই অনেকে থাকার চেষ্টা করছে। সুপার মার্কেটে মূল্যবৃদ্ধি হয়েছে, তবে এখনো পর্যন্ত যে বড় সুপার মার্কেট চেনগুলো এখানে রয়েছে তারা কিন্তু খাবারের দাম এবং সাপ্লাই দুটোই স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমরা কিছুটা ভয় তো রয়েছি, এখনও ফিরবো কিনা দেশে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। এবং আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট খুলছে, ফ্লাইটস অ্যাভেলেবল হচ্ছে, হয়তো যদি পরিস্থিতি সেরকম দিকে যায় তাহলে আমাদেরকে ফেরার কথা চিন্তা ভাবনা করতে হবে। তবে এই মুহূর্তে সরকারের তরফ থেকে যা যা সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমরা সেটাই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমি দাঁড়িয়ে রয়েছি দুবাই ফেস্টিভ্যাল সিটি মলে। দুবাইয়ের একটি অন্যতম জনপ্রিয় মল, এবং এই সময় অর্থাৎ উইকেন্ডে যেখানে ফেস্টিভ্যাল সিটি মল কানায় কানায় ভর্তি থাকে, কিন্তু এখন প্রায় বলা যেতে পারে জনশূন্য। কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু মানুষজন আছেন, কিন্তু যে রকম ভিড় উইকেন্ডে দুবাইয়ের মলগুলিতে চোখে পড়ে, এটি একটি বিরলতম দৃশ্য বলা যেতে পারে। কারণ এই ঘটনার দরুন প্রচুর মানুষজন কিন্তু এখন মল বা অন্যান্য যে এন্টারটেনমেন্টের জায়গা সেগুলো এড়িয়ে চলছেন। মলের ভেতরে ছবিটা যেরকম আপনাদের দেখালাম, এবার মলের বাইরের ছবিটাও দেখাই। আমাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ফেস্টিভ্যাল সিটি মলের ট্যাক্সি স্ট্যান্ড। আজকে উইকেন্ড এবং এই সময় প্রচুর মানুষ এখানে আসেন, তারা বিনোদনের জন্য আসেন, কেনাকাটি করতে আসেন, খাওয়া দাওয়া করতে আসেন, এবং এখানে ট্যাক্সিগুলোর লাইন লেগে যায়। এখন যেটা দেখা যাচ্ছে যে সব ট্যাক্সি কিন্তু অলমোস্ট ফাঁকা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ প্যাসেঞ্জার সেরকম নেই বললেই চলে। আমি দাঁড়িয়ে রয়েছি বের সামনে, আমরা যে জায়গাটিকে বলা হয় বের। এবং যেহেতু এখন রমজান চলছে, প্রত্যেক দিন এখানে অন্যান্যবার যেটা হয় ড্রোন শো হয় এবং ফায়ার ওয়ার্ক হয়, এলাকাতেই হয়, এই এরিয়াতেই হয়। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি সেটার কথা মাথায় রেখে দুবাই গভর্নমেন্ট অনেক কিছুই আপাতত স্থগিত রেখেছে, অর্থাৎ বন্ধ রেখেছে। যেরকম ড্রোন শো এখানে যেরকম অন্যান্যবার ড্রোন শো হয়, আজকে উইকেন্ড, স্পেশালি উইকেন্ডে আরও সুন্দরভাবে হয় ফায়ার ওয়ার্ক ডিসপ্লে, ড্রোন শো, সব কিছুই বন্ধ। এছাড়া দুবাইয়ের আরও 6টি যে মেজর অ্যাট্রাকশন, প্রচুর মানুষ সেখানে আসেন, সেগুলো বন্ধ রয়েছে। যেরকম গ্লোবাল ভিলেজ, মোশন গেট দুবাই, লেগোল্যান্ড দুবাই, রিভারল্যান্ড দুবাই, এবং এছাড়া আরও 2টি জায়গা আপাতত বন্ধ রাখা হয়েছে। যদি কোনো বিপদ হয় বা যদি কোনো ইন্টারসেপশন হয় সেটা মাথায় রেখে, এবং যেহেতু এত মানুষ এখানে আসেন, মনে করা হচ্ছে যে যদি টার্গেট করা হয় তাহলে এই ধরনের জায়গাকে টার্গেট করা হতে পারে। দুবাইয়ের সে সমস্ত জায়গা যেগুলো পয়েন্ট অফ অ্যাট্রাকশন থাকে, এই সময়টা পর্যটকদের ভিড়ে গিজগিজ করে। ছবি থেকে বুঝতে পারছেন যে এই যুদ্ধের পরিস্থিতিতে কার্যত নোম্যান্স ল্যান্ডে পরিণত হয়েছে। এখন 60 টাকা এক লপ্তে দাম বেড়েছে ডোমেস্টিক এলপিজির। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কর্নেল সরকার বলছিলেন যে ইরান এটাকে 6 মাস পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে। আমি বলছি এটা যদি 6 মাস পর্যন্ত বা আগামী কয়েক মাস পর্যন্ত এক্সটেন্ডেড হয়, তাহলে সরাসরি তার প্রভাব সাধারণ মানুষের একেবারে হেসেলে কতটা পড়বে। তৃণমূল পরদিনই রাস্তায় নেমে পড়েছে, কেন্দ্রের উপর নিঃসন্দেহে চাপ তৈরির কৌশল এটা, কিন্তু আলটিমেটলি সুরাহা সাধারণ মানুষ পাবে তো, নাকি সবটা আসলে রাজনীতি কেন্দ্রিক ভোটের আগে? দেখুন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ হচ্ছে আর চাপে পড়ে গেছে সাধারণ ভারতবাসী বা আমাদের পশ্চিমবঙ্গেও এটা হয়েছে। এখন দেখুন,
8 দিনের যুদ্ধে আপনি 60 টাকা বেড়ে গেছে তেলের দাম, তাহলে এখন যদি 6 মাস হয়, তাহলে এভাবে যদি আমরা অঙ্ক কষি, তাহলে তেলের দাম কি এভাবে ক্রমাগত বাড়বে? দেখুন, তেলের দাম বাড়ানোটা এটা বা গ্যাসের দাম বাড়ানো এটা লাস্ট অপশন একটা গভর্নমেন্টের কাছে। যদি একদম সব কিছু ফুরিয়ে যায়, সব কিছু শেষের দিকে, তখন আমি দাম বাড়াবো। তাহলে প্রথমে আমরা নির্দেশিকা দেখলাম যে 21 দিন এর আগে আমরা বুকিং করতে পারবো না, তারপরে আমরা দেখলাম আবার দামও বেড়ে গেল। ফলে দুটো জিনিস একসঙ্গে, এক তো আপনি 21 দিন করছেন, আবার তার সঙ্গে দাম বাড়াচ্ছেন, তাহলে আজকে সাধারণ মানুষ একে তো হয়রানির মানে শেষ নেই যে আমরা দৌড়চ্ছি ভোটাধিকার দিতে পারবো কিনা। এবারে কি এর সঙ্গে প্রতিজ্ঞা যোগ করুন যে বুক করার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা না, সেটাই বলছি, মানে আমাদের এখন অন্তত পশ্চিমবঙ্গে আমি দেখছি বিধানসভা নির্বাচনের আগে ভোটাধিকার থেকে রান্নার অধিকার সবটাই আমাদের প্রশ্নের মুখে পড়ে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তবে একটা জিনিস, যে তৃণমূল কংগ্রেস যে রাস্তায় নামছে সেইখানেও কিন্তু একটা স্ববিরোধিতা আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় বলে পররাষ্ট্রনীতি সব কিছুর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে, আবার কেন্দ্রীয় সরকার এই যুদ্ধের আবহে এটা বেড়েছে, এটা দীর্ঘস্থায়ী হবে কিনা সেই প্রশ্নটা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্ন না তুলে রাস্তায় নেমে যদি মনে করা হয় যে গ্যাসের দাম কি রাস্তায় নামলে বেড়ে যাবে, আজকে তো ভোটাধিকার নিয়ে ধর্ণা মঞ্চে আছে, তাহলে ভোটাধিকার কি 60 লক্ষ লোক ভোটাধিকার পেয়ে যাবে? ফলে সুরাহাটা কি? সাধারণ মানুষের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি রাজনীতি করুন, চাপ সৃষ্টি করুন, কিন্তু আলোচনাটা কি করছেন? দুপক্ষের আলোচনার মাধ্যমে দাম কমানোর বা এই পরিস্থিতির বা যাতে ভালো হয় সেই দিকটা কি দেখছে? দেখুন, মূল বিষয় হচ্ছে নিঃসন্দেহে রাজ্যের তরফে রাজ্যের শাসক দল কেন্দ্রের উপর চাপ তৈরি কৌশল হিসাবে একেবারে রাস্তায় থালাবাটি নিয়ে নেমে পড়েছে, কিন্তু চাপটা গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপরে, যার জন্য সাধারণ মানুষ ওই বলে না স্যান্ডউইচ অবস্থা, চিড়ে চাপটা হওয়ার মতন অবস্থা। পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।